नमस्कार, আমি অ্যাস্ট্রোলজার শ্রীদীপ শাস্ত্রী। আজকে একটা বিশেষ বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের জ্যোতিষশাস্ত্রে যেমন বেশ কিছু ভালো যোগ আছে, যে যোগের মাধ্যম দিয়ে জাতক জাতিকা বিভিন্ন রকম উন্নতি করে থাকে, জীবনে সুখ শান্তি লাভ করে থাকে, তেমনই বেশ কিছু অশুভ যোগ বা অশুভ দোষ রয়েছে, যার জন্য কিন্তু জীবনে নানা রকম সমস্যা ভোগ করতে হয়। এমনই একটা বিশেষ যোগ বা বিশেষ দোষ নিয়ে আজকে আলোচনা করব, যে দোষটা বিশেষত আমাদের বিবাহিত জীবনের ক্ষেত্রে বিভিন্ন রকম সমস্যা নিয়ে আসে, তার সাথে সাথে জীবনে উন্নতির ক্ষেত্রেও অনেকাংশে বাধাপ্রাপ্ত করে জীবনকে। বিবাহ পূর্ববর্তীতেও যেমন বিভিন্ন রকম সমস্যা নিয়ে আসে, বিবাহ পরবর্তীতেও নানা রকম সমস্যা দেখা দেয় এই যোগের ফলে, এই দোষের কারণে। এই দোষটা কি? এই দোষটা হচ্ছে ভৌম দোষ। অর্থাৎ কোনো জাতক জাতিকার জন্ম রাশিচক্রে যদি মঙ্গলের এমন কিছু অবস্থান থেকে থাকে, 12টি ভাবের মধ্যে বিশেষত 6টি ভাবের মধ্যে মঙ্গলের অবস্থানের কারণে এই দোষটা হয়ে থাকে, এই ভৌম দোষ। এই ভৌম দোষটা আসলে কি? কোনো জাতক কিংবা জাতিকার জন্ম রাশিচক্রে যদি এই ভৌম দোষ থেকে থাকে, তাহলে কি কি সমস্যা জাতক জাতিকার জীবনে নিয়ে আসবে? আর এই সমস্যা যদি থেকে থাকে, তাহলে কি সারা জীবন তাকে বিভিন্ন রকম সমস্যা ভুগতে হবে, নাকি এই দোষ খণ্ডনের কোনো উপায় আছে? যদি উপায় থাকে, তাহলে তার ব্যবস্থাটা কি, তার প্রতিকারটা কি, তার পথটা বা কী? আর এই প্রতিকারের মাধ্যম দিয়ে, এই খণ্ডনের মাধ্যম দিয়ে কতটা সুফল লাভ করা যায় জীবনে, এই সমস্ত বিষয় নিয়েই আজকের আলোচনা। ভৌমদোষ। জ্যোতিষশাস্ত্রে এই ভৌমদোষের বিভিন্ন রকম নাম আছে, কেবলমাত্র এই ভৌমদোষ নামটাই নয়, বিভিন্ন রকম নাম আছে। যেমন অঙ্গারক দোষ, কুজো দোষ, ভৌমবতী দোষ এবং মাঙ্গলিক দোষ। এই মাঙ্গলিক দোষটাই কিন্তু আমাদের কাছে বিশেষভাবে পরিচিতি লাভ করেছে। অর্থাৎ এই মাঙ্গলিক দোষ বিশেষভাবে আমাদের জীবনকে শঙ্কিত করে রাখে, চিন্তিত করে রাখে। আর এই মাঙ্গলিক দোষ যদি রাশিচক্রে থেকে থাকে, বাবা মায়েরা বিশেষত ছেলে মেয়েদের পছন্দ মতো বিবাহ দেওয়ার নিয়ে বিশেষভাবে চিন্তাগ্রস্ত হয়ে থাকেন, একটা দুশ্চিন্তার মধ্যে থেকে থাকেন। বিবাহ কিন্তু জীবনের ক্ষেত্রে একটা টার্নিং পয়েন্ট। বহু ক্ষেত্রে দেখা যায় বিবাহ পূর্ববর্তীতে জাতক জাতিকার জীবন একরকম ছিল, বিবাহ পরবর্তীতে তার জীবন উন্নতিতে ভরপুর হয়েছে, তার জীবন সুখ শান্তি ফিরে এসেছে। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় বিবাহ পূর্ববর্তীতে জাতক একরকম ছিল, আনন্দময় জীবন তার ছিল, বিবাহ পরবর্তীতে তার জীবন নরকের মতো হয়ে গেছে। অর্থাৎ অশান্তিকর বাতাবরণের মধ্যে দিয়ে সবসময় তাকে চলতে হয়, ঝগড়াঝাটি, অশান্তি, বিভিন্ন রকম সমস্যার মধ্যে দিয়ে তাকে থাকতে হয়। সুতরাং বিবাহ হচ্ছে একটা গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট জীবনে। দুটো হৃদয় ও আত্মার মিলনই হচ্ছে বিবাহ। সুতরাং এর গুরুত্ব অপরিসীম। জাতক জাতিকা জন্ম রাশি চক্রে যদি এই ভৌমদোষ থেকে থাকে, তাহলে তার বিবাহ পূর্ববর্তীতে নানা রকম সমস্যা তাকে ভোগ করতে হয়। যেমন দেখা যায় কোনো ক্ষেত্রে সম্বন্ধ হচ্ছে না, আবার কোনো ক্ষেত্রে দেখা যায় সম্বন্ধ এসেও একের পর এক সম্বন্ধ ভেঙে যাচ্ছে। কখনো বা দেখতে এসেও পছন্দ হচ্ছে না জাতক জাতিকাকে, অনেক সময় পাকা কথা হয়েও কিন্তু ভেঙে যায়। কখনো বা মনের মতো পাত্র কিংবা পাত্রী নির্বাচন হচ্ছে না, অর্থাৎ পাত্রপাত্রী পছন্দ হচ্ছে না, পাওয়া যায় না। আবার অনেক ক্ষেত্রে সমস্ত রকম কাজ সুসম্পন্ন হলো, অর্থাৎ দেখা, পছন্দ, কথাবার্তা সব কিছু হওয়ার পরেও পারিবারিক কোনো অথবা পারিপার্শ্বিক কোনো গুপ্ত শত্রুর কারণে, তাদের কলকাঠি নাড়ার কারণে কিন্তু অনেক ক্ষেত্রে বিবাহ ভেঙে যায়। এটাও কিন্তু আমরা দেখি সমাজে হয়ে থাকে। সুতরাং এই সমস্ত বিবাহ পূর্ববর্তীতে নানা রকম সমস্যা জর্জরিত হয়ে এই জাতক জাতিকা কিন্তু শেষ পর্যন্ত ভেঙে পড়ে, মুষড়ে পড়ে। তারা একটা চিন্তাগ্রস্ত হয়ে পড়ে যে বিবাহ কি তাহলে আর হবে না। তার সাথে সাথে এই অসহায় বাবা মারা, তাদের কিন্তু রাতের ঘুম চলে যায়, বাবা মায়েদেরও কিন্তু রাতের ঘুম উড়ে যায়। এখানেই শেষ নয়, বিবাহের পূর্বে নানা রকম সমস্যা এ তো গেল, কিন্তু বিবাহের পরবর্তী ক্ষেত্রে সেক্ষেত্রে দেখা যায় নানা রকম সমস্যা। বিবাহ পরেও নানা রকম দাম্পত্য কলহ, পরস্পরের সাথে মতের অমিল, সঙ্গীর আচার আচরণ, ব্যবহার, কথাবার্তা, অবাধ্যতা, পরিবারের সকলের সাথে
সাথে মানিয়ে না চলার মানসিকতা, বাবা মাকে অবহেলা করা, অন্যের প্রতি একটা আসক্ত অর্থাৎ অন্য সম্পর্কে জড়িয়ে যাওয়ার একটা প্রবণতা কিংবা জড়িয়ে গিয়ে থাকে এরকমই একটা ব্যাপার, অত্যাধিক সন্দেহ প্রবণতা, তাছাড়াও নেশাগ্রস্ত হওয়া, এরকম বিভিন্ন কারণের জন্য সুখী দাম্পত্য জীবনযাপনে একটা বাধা হয়ে দাঁড়ায়, সুখ শান্তিময় দাম্পত্য জীবনের ক্ষেত্রে একটা বাধা হয়ে দাঁড়ায়। এখানেই শেষ নয়, এছাড়াও দেখা যায় কোনো কোনো ক্ষেত্রে শ্বশুরবাড়ির অত্যাচার, অহেতুক সন্দেহ, তার সাথে সাথে আর্থিক প্রতিবন্ধকতাও কিন্তু সুখী দাম্পত্য জীবনের ক্ষেত্রেও বাধা হয়ে দাঁড়ায়। জীবন কাটাতে হয় দুঃসহ যন্ত্রণার ভিতর দিয়ে। তাছাড়াও অনেক ক্ষেত্রে দেখা যায় ঝগড়াঝাটি, অশান্তি, বিভিন্ন রকম সমস্যার পরেও বিচ্ছেদ, সেপারেশন অর্থাৎ আলাদা থাকা। জাতক তার নিজের বাড়িতে রয়েছে, জাতিকা তার বাবা মার কাছে রয়েছে, বিবাহ বিচ্ছেদ হয়নি কিন্তু দুজনে আলাদা আলাদা রয়েছে। অনেক ক্ষেত্রে আবার দেখা যায় বিবাহ পরবর্তীতে জাতক কিংবা জাতিকার মৃত্যু পর্যন্ত ঘটে থাকে। সুতরাং মঙ্গলের এই অবস্থান জন্ম রাশিচক্রে যদি থেকে থাকে, এবার কোথায় কোথায় মঙ্গল থাকলে এই ভৌমদোষ বা মাঙ্গলিক দোষ হয়ে থাকে জাতক জাতিকার, 12টা ভাবের মধ্যে বিশেষত 6টা ভাবে যদি মঙ্গল অবস্থিত হয় এবং তার সাথে সাথে যদি অন্য কোনো পাপ গ্রহ দ্বারা বিশেষভাবে পীড়িত হয়ে থাকে, তাহলে তো বিভিন্ন রকম সমস্যা, আগে যে কথাগুলো বললাম সেগুলো তাকে ভোগ করতেই হবে। মঙ্গল যদি লগ্নে থাকে, দ্বিতীয় স্থানে থাকে, চতুর্থ, সপ্তম, অষ্টম, দ্বাদশভাবে যদি মঙ্গল অবস্থিত হয়, সেক্ষেত্রেই কিন্তু জাতক জাতিকা ভৌমদোষ প্রাপ্ত হয়ে থাকে। আর এই ভৌমদোষ প্রাপ্ত হওয়ার কারণে সাধারণ মানুষের মধ্যে একটা ভীতি সঞ্চার করে রেখেছে। যে কোনো পাত্রপাত্রী নির্বাচনের ক্ষেত্রে প্রথমেই কথা বলে ওঠে যে জাতক কিংবা জাতিকা ভৌমদোষ যুক্ত নয় তো। সুতরাং সকলের মধ্যে একটা ধারণা রয়েছে যে ভৌমদোষ যুক্ত জাতক কিংবা জাতিকার বিবাহ পরবর্তীতে নানা রকম সমস্যা আসার সম্ভাবনা, এমনকি মৃত্যু পর্যন্ত ঘটতেও পারে। সেই জন্য শঙ্কিত থাকে। এটা যে একেবারেই ঠিক নয় সেটা নিয়েই আলোচনার মধ্যে আসব। এই ধারণাটা একেবারেই ঠিক নয়, এটা ভ্রান্ত ধারণা। কারণ ভৌমদোষ যেমন থাকে, ভৌমদোষ খণ্ডনেরও অনেক ব্যাপার আছে, ভৌমদোষ নাশের অনেক যোগ আছে, অনেক ব্যতিক্রম যোগ আছে, সেগুলো আলোচনার মধ্যে আনছি। জ্যোতিষে মঙ্গল মনের অহংভাব জাগিয়ে তোলার গ্রহ হিসেবে বিশেষভাবে পরিচিত। মানুষের মন ভূমিতে আমিত্বের যখন আধিক্য জেগে ওঠে, তখনই মানুষটির মধ্যে আচার আচরণ, কথাবার্তা, ব্যবহারের মধ্যে একটা পরিবর্তন লক্ষ্য করা যায়। এবং এই আমিত্বের কারণে তার পারিপার্শ্বিক মানুষজনের সাথে একটা কথাবার্তা, ব্যবহার, আচার আচরণ দূরত্ব সৃষ্টি করে, তাদের সাথে মানিয়ে চলার মতো মানসিকতা নষ্ট করে দেয়। তার ব্যবহার, কথাবার্তা, তার আচার আচরণ তার পারিপার্শ্বিক মানুষজনের মনে দুঃখ দেয়, কষ্ট দেয়। সুতরাং মঙ্গল যদি লগ্ন দ্বিতীয়, চতুর্থ, সপ্তম, অষ্টম, দ্বাদশভাবে যদি অবস্থিত হয়, তাহলে জাতক জাতিকার আচার আচরণের মধ্যে এই রকমই প্রভাব ফুটে ওঠে। তাহলে মঙ্গল এই যে 6টা ভাবে অবস্থিত থাকছে, এই 6টা ভাবেই কি একই রকম তার আচার আচরণ, ব্যবহার, কথাবার্তা প্রকাশ পাবে? তা কিন্তু কখনোই নয়। এক একটা ভাবে এক এক রকম তার প্রকাশ আসবে। অর্থাৎ লগ্ন স্থানে যদি মঙ্গল অবস্থিত হয়, লগ্ন স্থানটা বিশেষত জাতক জাতিকার জীবনের গতি প্রকৃতিকে নির্দেশ করে। অর্থাৎ লগ্ন স্থানে যদি মঙ্গলের অবস্থিতি হয়, তাহলে জাতক জাতিকা যেমন সাহসী হবে তেমন কর্মঠ হবে। আবার বিপরীত দিকে দেখা যাচ্ছে এই জাতক জাতিকা যথেষ্ট পরিমাণে অহংকারী, ক্রোধী এবং উগ্র স্বভাব বিশিষ্ট হয়ে থাকে। এই মঙ্গল লগ্নস্থানে অবস্থিত থেকে যদি শনি অথবা রাহু দ্বারা বিশেষভাবে পীড়িত হয়, অর্থাৎ মঙ্গলের সাথে শনি অথবা রাহু যদি অবস্থিত হয়, অথবা মঙ্গল অথবা শনি দ্বারা যদি দৃষ্ট হয়, তাহলে কিন্তু দাম্পত্য জীবনের ক্ষেত্রে বিশেষ কুপ্রভাব নিয়ে আসে। অর্থাৎ সেক্ষেত্রে ডিভোর্স হওয়ার সম্ভাবনা থাকে। শুধু তাই নয়, অনেকাংশে দুর্ঘটনায় মৃত্যু পর্যন্ত হওয়ার সম্ভাবনা থাকে, অর্থাৎ দুর্ঘটনাগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে।
সুতরাং মঙ্গল লগ্নে অবস্থিত থাকলে তার যেমন একটা ভালো দিকও আছে, বিবাহিত জীবনের ক্ষেত্রে খারাপ দিকও আছে। দ্বিতীয় স্থানে যদি মঙ্গল অবস্থিত হয় সেক্ষেত্রে শ্বশুরবাড়ির লোকজনের সাথে কিন্তু মিলেমিশে চলার মতো মানসিকতা তার মধ্যে থাকে না। তার কথাবার্তা বিশেষত একটু রূঢ় প্রকৃতির হয়, তার কথাবার্তা মাধুর্যতা থাকে না, মিথ্যা কথা বলার একটা প্রবণতা থাকে। শুধু তাই নয়, যথেষ্ট পরিমাণে অপব্যয় হয়ে থাকে। সকলের সাথে মিলেমিশে চলার মতো মানসিকতা থাকে না, কথাবার্তার মাধ্যম দিয়ে মানুষের সাথে একটা দূরত্ব তৈরি হয়, পরিবারের মধ্যে একটা অশান্তিকর বাতাবরণের সৃষ্টি হয়, অন্য সম্পর্কে ঝোঁকার একটা প্রবণতা থাকে। সুতরাং দ্বিতীয় স্থানে মঙ্গলের অবস্থান বিশেষ কিন্তু খুব একটা সুখকর নয়, তার সাথে সাথে সন্তান নিয়ে একটা সমস্যা আসার সম্ভাবনা থাকে। চতুর্থ স্থান বিশেষত মন মানসিকতার জায়গা। এই চতুর্থ স্থানে যদি মঙ্গলের অবস্থান হয় সেক্ষেত্রে দেখা যায় স্বামী স্ত্রীর মধ্যে মতভেদ, মনোমালিন্য সংসারকে ক্রমশ বসবাসের অযোগ্য তৈরি করে। অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যে একটা মনোমালিন্য, মতভেদ ক্রমাগত দেখা যাবে। বিশেষত এই যে অবস্থান, এই যে একটা প্রভাব জাতক জাতিকার মধ্যে যে আসে, এটা বিশেষত শ্বশুর বাড়ির দিক থেকে কিন্তু সমস্যা আসার সম্ভাবনা বেশিরভাগ ক্ষেত্রেই থাকে। সুতরাং যে সমস্ত জাতক জাতিকা জন্ম রাশি চক্রে চতুর্থ ভাবে মঙ্গলের অবস্থান থাকে, আর মঙ্গল যদি বিশেষভাবে পীড়িত হয়ে থাকে তাহলে বিশেষ সতর্কতার মধ্যে দিয়ে চলতে হবে। কারণ শ্বশুর বাড়ির দিক থেকে এমন কিছু ইন্ধনের মাধ্যম দিয়ে পারিবারিক সুখ শান্তি বিঘ্ন হওয়ার সম্ভাবনা থাকবে, তার সাথে সাথে শারীরিক নানা রকম সমস্যা দেখা দেবে। সপ্তম এবং অষ্টম স্থানে মঙ্গলের অবস্থানে বিবাহ বিচ্ছেদ কিংবা তাদের মধ্যে কারোর মৃত্যু অথবা শারীরিক অসুস্থতা, ঝগড়াঝাঁটি, অশান্তি এগুলো কিন্তু বিশেষভাবে পরিলক্ষিত হয়। জন্ম রাশি চক্রে যদি সপ্তম ভাব কিংবা অষ্টম ভাবে যদি মঙ্গলের অবস্থান থাকে সেক্ষেত্রে কিন্তু জাতক কিংবা জাতিকার বিবাহ পরবর্তীতে যেমন পারিবারিক অশান্তি নিয়ে আসবে, তেমনি অনেক ক্ষেত্রে কিন্তু দুর্ঘটনাগ্রস্ত হয়ে মৃত্যুবরণ হওয়ার প্রবণতা থাকে। বিশেষত জাতিকার ক্ষেত্রে অষ্টম স্থানে মঙ্গলের অবস্থান, জাতিকার ক্ষেত্রে অষ্টম স্থানটা বিশেষত তার পারিবারিক মাঙ্গল্য এবং স্বামীর ভালো মন্দ বিচার করা হয়। এই স্থানে যদি মঙ্গল অবস্থিত হয়ে যদি বিশেষভাবে পীড়িত হয় সেক্ষেত্রে কিন্তু একটা বৈধব্য যোগ নিয়ে আসার সমূহ সম্ভাবনা থাকে। যদি অষ্টম ভাবে কোনো জাতকের নিজস্ব জন্ম রাশি চক্রে যদি মঙ্গল অবস্থিত থাকে সেক্ষেত্রে দুর্ঘটনায় নিজের মৃত্যু হওয়ার সম্ভাবনা থাকে। সুতরাং অষ্টম স্থান তার সাথে সাথে সপ্তম স্থানটাও কিন্তু বিশেষভাবে সতর্ক থাকতে হয়। কোনো জাতক জাতিকা জন্ম রাশি চক্রে যদি মঙ্গল অবস্থিত হয়ে বিশেষভাবে পীড়িত হয়ে থাকে তাহলে কিন্তু দাম্পত্য সুখ শান্তি হানি যেমন হয় তেমন লাইফ পার্টনারের মৃত্যু পর্যন্ত হয়ে থাকে। এবং সপ্তম অষ্টম স্থানে জাতকের যদি নিজের মঙ্গল অবস্থিত হয়ে পীড়িত হয় সেক্ষেত্রে কিন্তু নিজের মৃত্যু হয়ে থাকে দুর্ঘটনায়, সেদিক থেকে বিশেষভাবে সতর্ক থাকতে হবে। তার সাথে সাথে শারীরিক বেশ কিছু জটিল রোগ আসার সম্ভাবনা থাকে। এই ভৌমদোষের ভাবগুলোর মধ্যে সপ্তম এবং অষ্টম স্থান বিশেষভাবে প্রবল আকার নেয়। দ্বাদশ ভাবে যদি মঙ্গলের অবস্থান থাকে সেক্ষেত্রে নানা কারণে দাম্পত্য জীবনে অশান্তি যেমন দেখা যায় তেমনি শয্যা সুখ হানি হয়ে থাকে। দাম্পত্য ক্ষেত্রে স্বামী স্ত্রীর মধ্যে পারস্পরিক বিশ্বাস ভাঙতে থাকে, আত্মীয় স্বজনদের সাথে সুসম্পর্কের অবনতি হয়, ব্যয়বহুল জীবন হয়ে থাকে। সুতরাং লগ্ন দ্বিতীয়, চতুর্থ, সপ্তম, অষ্টম, দ্বাদশ ভাবে মঙ্গলের অবস্থানে বিভিন্ন রকম কিন্তু তার চারিত্রিক বৈশিষ্ট্য আনে, তার বিভিন্ন রকম অসুবিধার নানা রকম প্রভাব পড়ে দাম্পত্য জীবনের ক্ষেত্রে। লগ্ন দ্বিতীয়, চতুর্থ, সপ্তম, অষ্টম, দ্বাদশ ভাবে মঙ্গলের অবস্থানে যদি অন্য পাপগ্রহ দ্বারা মঙ্গল পীড়িত হয় তাহলে কিন্তু অন্য সম্পর্কে অর্থাৎ অন্য নারী পুরুষে আসক্ত হওয়ার একটা সমূহ সম্ভাবনা থাকে এবং তার জন্য কিন্তু দাম্পত্য জীবনে অশান্তি হয়, অবশেষে বিচ্ছেদ, অবশেষে আলাদা থাকার একটা ব্যাপার থাকে। বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু ডিভোর্স অর্থাৎ বিচ্ছেদ হওয়ার একটা প্রবণতা থাকে এবং সেক্ষেত্রে দেখা যায় একাধিক বিবাহ যোগ জাতক কিংবা জাতিকা
কোনো ক্ষেত্রে দ্বিতীয় বিবাহ, কোনো ক্ষেত্রে তৃতীয় বিবাহ পর্যন্ত হয়ে থাকে। সুতরাং এই সমস্ত স্থানে মঙ্গল অবস্থিত হয়ে যদি বিশেষভাবে পীড়িত হয়, জাতক কিংবা জাতিকাকে বিশেষভাবে সতর্কতার মধ্যে দিয়ে চলতে হবে। আবার ব্যতিক্রমী কিছু যোগ আছে। আমি আগেই বলেছি যে ভৌম দোষ যেমন আছে, ভৌম দোষ নাশেরও বেশ কিছু শুভ যোগ আছে। এবার এই ব্যতিক্রমী বিষয়গুলো নিয়ে আলোচনা করব। অর্থাৎ মঙ্গল এই সমস্ত স্থানে অর্থাৎ লগ্ন, দ্বিতীয়, চতুর্থ, সপ্তম, অষ্টম, দ্বাদশভাবে অবস্থিত হলে সর্বক্ষেত্রেই যে ভৌমদোষ যুক্ত হবে, মাঙ্গলিক হবে জাতক জাতিকা, তা কিন্তু নয়। তার কিছু নাশ যোগ আছে, অর্থাৎ ব্যতিক্রমী কিছু যোগ আছে, যেগুলো কিন্তু দাম্পত্য জীবনের ক্ষেত্রে শুভ ফলই বয়ে আনবে। যেমন ধরে যাক সপ্তম ভাবে মঙ্গল অবস্থিত হয়ে আছে, তাহলে আমরা ভাববো এখানে ভৌমদোষ কিংবা মাঙ্গলিক দোষপ্রাপ্ত জাতক কিংবা জাতিকা। কিন্তু এই সপ্তম ভাবে মঙ্গলের সাথে যদি সপ্তম ভাবপতি নিজে অবস্থিত থাকে, সেক্ষেত্রে কি ভৌমদোষ হবে? কখনোই না। সেখানে ভৌমদোষ নাশ হবে, অর্থাৎ জাতক কিংবা জাতিকা মাঙ্গলিক দোষ থেকে মুক্ত হবে। আবার অষ্টম ভাবে যদি মঙ্গল অবস্থিত হয়, সেক্ষেত্রে যদি দ্বিতীয় ভাবে শুভ গ্রহ যদি অবস্থিত থাকে, সেক্ষেত্রেও কিন্তু ভৌমদোষ নাশ হয়ে থাকে। সেরকমই লগ্ন, দ্বিতীয়, চতুর্থ, দ্বাদশ ভাবেও যদি মঙ্গল অবস্থিত হয়ে সেই সব স্থানে যদি স্বক্ষেত্রে গ্রহরা অবস্থিত থাকে, অর্থাৎ লগ্নপতি লগ্নে মঙ্গলের সাথে, দ্বিতীয় পতি দ্বিতীয় স্থানে মঙ্গলকে নিয়ে, চতুর্থ ভাবে মঙ্গল অবস্থিত সাথে চতুর্থ ভাবপতি এবং দ্বাদশ ভাবে মঙ্গলের অবস্থানে দ্বাদশ ভাবপতি যদি অবস্থিত হয়, সেক্ষেত্রে মঙ্গল মাঙ্গলিক দোষ থেকে মুক্ত হবে জাতক জাতিকা। আবার মঙ্গল যদি স্বক্ষেত্রে অবস্থিত হয়, মঙ্গল যদি তুঙ্গ ক্ষেত্রে অবস্থিত হয়, মঙ্গল যদি মূলত্রিকোণে অবস্থিত হয়, কিংবা কোণপতি কেন্দ্রপতি হয়ে যদি শুভভাবে অবস্থিত হয়, সেক্ষেত্রেও কিন্তু মঙ্গল অনিষ্টকারক হয় না। মঙ্গল যদি চর রাশিতে অবস্থিত হয়, চর রাশি কোনগুলো? মেষ রাশি, কর্কট রাশি, তুলা রাশি, মকর রাশি, এই চারটে ভাবে মঙ্গল চারটে ভাবের মধ্যে যে কোনো একটা ভাবে মঙ্গল যদি অবস্থিত থাকে এবং সেক্ষেত্রে যদি লগ্ন, দ্বিতীয়, চতুর্থ, সপ্তম, অষ্টম, দ্বাদশ ভাব হয়ে থাকে, সেক্ষেত্রেও কিন্তু মঙ্গল অনিষ্টকারক হয় না, অর্থাৎ ভৌমদোষ নাশ হয়ে থাকে। আবার মঙ্গল যদি এই সমস্ত স্থানে অবস্থিত থেকে বৃহস্পতি অথবা চন্দ্র দ্বারা দৃষ্ট হয়, কিংবা বৃহস্পতি অথবা চন্দ্র সহিত অবস্থিত হয়, সেক্ষেত্রেও কিন্তু ভৌমদোষ নাশ হয়ে থাকে, অর্থাৎ জাতক জাতিকা ভৌমদোষ যোগ থেকে মুক্ত হয়। একই জন্ম রাশি চক্রে ভৌমদোষ আছে এবং সেখানে যদি অন্য কোনো পাপ গ্রহ দৃষ্ট হয় কিংবা পাপ গ্রহের অবস্থান হয়, সেক্ষেত্রে কিন্তু ভৌমদোষের কুফল বৃদ্ধি পেয়ে থাকে, যেটা আমি আগেও বলেছি, এখনো আবার আলোচনা করলাম। সুতরাং মঙ্গলের অবস্থানে অন্য কোনো পাপ গ্রহ অবস্থিতি কিংবা তার দৃষ্টি যদি মঙ্গলের উপর পড়ে, তাহলে কিন্তু ভৌমদোষের প্রভাব আরও বৃদ্ধি পেয়ে থাকে। আমরা জানি যে বড় কন্যার অর্থাৎ জাতক জাতিকার ভৌমদোষ যুক্ত হলে, উভয় যদি ভৌমদোষ যুক্ত হয়, তাহলে কিন্তু ভৌমদোষ যুক্তে বিবাহ দেওয়া চলে। কিন্তু কেবলমাত্র যে ভৌমদোষ যুক্ত জাতিকার সাথে ভৌমদোষ যুক্ত জাতকের এইটুকু মিলনের মাধ্যম দিয়েই বিবাহ দেওয়া কিন্তু সমীচীন নয়। পাত্র কিংবা পাত্রীর ব্যক্তিগত জন্ম রাশিচক্র সঠিকভাবে বিচারের মাধ্যম দিয়েই কিন্তু বিবাহের মতো একটা শুভ অনুষ্ঠানে মতামত দেওয়া যেতে পারে। কারণ কেবলমাত্র মঙ্গলের এই অবস্থানের কারণেই যে বিবাহিত জীবনে নানা রকম সমস্যা আসে তা কিন্তু নয়। এই 12টা ভাবের মধ্যে 9টি গ্রহ যেমন রয়েছে, 9টি গ্রহের মধ্যে বেশ কিছু শুভ গ্রহের সাথে বেশ কিছু অশুভ গ্রহও রয়েছে। আর এই অশুভ গ্রহের প্রভাবের কারণে কিন্তু দাম্পত্য জীবনে নানা রকম সমস্যা ভোগ করতে হয়। শুধুমাত্র ভৌমদোষের কারণেই নানা রকম সমস্যা আসে তা কিন্তু নয়। সুতরাং পাত্র এবং পাত্রীর ব্যক্তিগত জন্মরাশি চক্র সঠিকভাবে বিচারের পরই কিন্তু সঠিক সিদ্ধান্তে আসা যাবে যে এই পাত্রের সাথে ওই পাত্রীর বিবাহ দেওয়া যাবে কিনা। কেবলমাত্র
ভৌমদোষযুক্ত পাত্রের সাথে ভৌমদোষ যুক্ত পাত্রীর বিবাহ, এইটুকু বিচারের মাধ্যম দিয়ে কিন্তু সঠিক সিদ্ধান্তে আসাটা উচিত নয়। আর ভৌমদোষযুক্ত পাত্রের সাথে অনেক ক্ষেত্রে আবার প্রশ্ন আসে, ভৌমদোষযুক্ত পাত্রীর সাথে ভৌমদোষ মুক্ত পাত্রের বিবাহ দেওয়া যায় কি? অবশ্যই দেয়া যাবে, তখনই দেয়া যাবে যখন এই ভৌমদোষযুক্ত পাত্রীর ভৌমদোষ খণ্ডন হবে, অর্থাৎ পূজা পাঠ, বিশেষ পূজা পাঠের মাধ্যম দিয়ে যখন ভৌমদোষ খণ্ডন হবে, তারপরেই এই ভৌমদোষযুক্ত জাতিকার সাথে ভৌমদোষ মুক্ত পাত্রের বিবাহ দেয়া চলবে এবং পরবর্তী জীবন তাদের সুখ শান্তিময় বিবাহিত পারিবারিক জীবন যাপন হবে। সুতরাং ভৌমদোষ যেমন থাকে, ভৌমদোষ খণ্ডনেরও উপায় আছে। এই ভৌমদোষ নিয়ে অযথা চিন্তা, অযথা দুশ্চিন্তা না করাটাই ভালো, ভয়ের মধ্যে না থাকাটাই ভালো। তবে একটা কথা বলবো, ভৌমদোষ যুক্ত হলেই যে কোনো স্থানে, যে কোনো জায়গা থেকে পূজা পাঠ না করাটাই ভালো। একটা শুভ কাজ যখন করাবেন আপনার সন্তানের জন্য, তার পরবর্তী জীবন যাতে ভালো হয় আর আপনারাও যাতে বাকি জীবনটা সুখে শান্তিতে কাটাতে পারেন, তার জন্য কিন্তু একটা শুভ জায়গা, ভালো জায়গা, যেখানে তার প্রভাবটা অনেকাংশে শুভত্বেরই ইঙ্গিত দেবে, সেই রকম জায়গার থেকে কিন্তু এই ভৌমদোষ খণ্ডন করাটা উচিত হবে, যেখানে সেখানে খণ্ডন না করাটাই উচিত। সুতরাং ভৌমদোষ সম্পর্কে যে ভয় ভীতি রয়েছে সাধারণের মধ্যে, তা কিন্তু অহেতুক, ভয়ের কোনো কারণ নেই। এটুকু হয়তো আলোচনার মাধ্যম দিয়ে বোঝাতে পারলাম। ভৌমদোষ যেমন থাকে তেমন ভৌমদোষ নাশেরও কিছু যোগ আছে এবং ভৌমদোষ খণ্ডনেরও ব্যবস্থা আছে। তবে একটা কথা, সর্বশেষ একটা কথাই বলবো, যে এই ভৌমদোষ বা মঙ্গল দোষ কোনো পরিবারের মধ্যে একটা বিশেষ অভিশাপ বলে মনে করা হয়। এই ভৌমদোষ বহু মেয়েদের, এমনকি বহু পরিবারকে নষ্ট করে দেয়, বিভিন্ন রকম সমস্যা যেমন নিয়ে আসে, অশান্তি, বিচ্ছেদ, আলাদা থাকা, এমনকি মৃত্যু পর্যন্ত হয়। সুতরাং ভৌমদোষ বিশেষত কিন্তু খুব একটা ভালো যোগ নয় জাতক জাতিকার জীবনে। যাদের থাকবে তাদের বিশেষভাবে খণ্ডনের মাধ্যম দিয়ে, বিশেষ পূজা পাঠের মাধ্যম দিয়ে এটাকে খণ্ডন করে নেওয়া যেমন উচিত হবে, জীবনের সফলতা এবং সুখী দাম্পত্য জীবন যাপনের ক্ষেত্রে বিশেষ সহায়ক যেমন হবে, তার সাথে সাথে যে সমস্ত জাতক জাতিকার এই ভৌমদোষ রয়েছে, অর্থাৎ মাঙ্গলিক দোষপ্রাপ্ত যারা রয়েছেন, তারা নিয়মিতভাবে যদি দুর্গা স্তোত্র পাঠ করেন এবং ব্যক্তিগত যাদের বিশেষত সপ্তম এবং অষ্টম ভাবে মঙ্গল অবস্থিত হয়ে বিশেষভাবে পীড়িত হয়েছে, তারা নিয়মিতভাবে মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করবেন, তাতে বিশেষ শুভ ফল লাভ হবে আপনাদের। এই ভৌমদোষ সংক্রান্ত যে বিষয়টা নিয়ে আলোচনা করলাম, যে ভয়ভীতি আপনাদের মধ্যে ছিল, যে চিন্তা ভাবনার মধ্যে থাকতেন, সেটা আশা করি অনেকটাই আমি পরিষ্কার করতে পারলাম। ভয়ভীতি আশা করি অনেকটাই আপনাদের লাঘব হবে। এইরকমই বেশ কিছু ভালো যোগ যেমন আছে আমাদের জ্যোতিষশাস্ত্রে, তেমনি বেশ কিছু ভালো যোগ নিয়ে আমি কখনো কখনো আসব। আবার বেশ কিছু এই রকম যোগ আছে যেগুলো জীবনে নানা রকম সমস্যা নিয়ে আসে, এরকমও বেশ কিছু যোগ নিয়ে আসব। আপনারা সাথে থাকবেন। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।